আসসালামু আলাইকুম। ফোর্থ ইয়ার বিএসসি ফার্মেসি স্টুডেন্টস, তোমরা কি অনলাইনে এসছো? বিএসসি ফোর্থ ইয়ার ফার্মেসি অনলাইনে এসে থাকলে একটু কেউ কমেন্ট করো। মুক্তা, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? আর কেউ আসেনি আজকে? ক্লাস জয়েন করবে না? আচ্ছা, আজকে তোমাদের ফরেন্সিক ফার্মেসির ক্লাস। গত ক্লাস ছিল আমাদের কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মেসির, আর আজকে হচ্ছে ফরেন্সিক ফার্মেসি। এবং ফরেন্সিক ফার্মেসির ক্লাস এর আগে গত লাস্ট ক্লাস যেটা আমরা নিয়েছিলাম সেটা ফার্মেসি কাউন্সিলের উপরে। আশা করি তোমাদের গত ক্লাসে কোনো সমস্যা নাই। যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো, ঠিক আছে? ওকে, আমি শুরু করছি তাহলে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম ফার্মেসি কাউন্সিল কি, কবে গঠন করা হয়েছিল, তারপর ফার্মেসি অর্ডিন্যান্স কি, এবং এই অর্ডিন্যান্সের আন্ডারে সেকশন, সাবসেকশন এবং ক্লজেস কি কি আছে। ফরিদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তোমরা ভালো আছো সবাই? আচ্ছা, এরপর পড়েছিলাম এস্টাবলিশমেন্ট অফ দ্য কাউন্সিল এবং কম্পোজিশন অফ দ্য কাউন্সিল, ঠিক আছে? এই পর্যন্ত কম্পোজিশন অফ দ্য কাউন্সিল পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছি এবং আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থেকে থাকে আমাকে জানিও তোমরা। আচ্ছা, এরপর পরের 5 নম্বর সেকশন, 4 নম্বর সেকশন ছিল কম্পোজিশন অফ দ্য কাউন্সিল। নাও সেকশন 5, এটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ। ফার্মাসিস্ট যারা এই কাউন্সিলের ফার্মাসিস্ট না, মেম্বার্স যারা আছেন এই কাউন্সিলের আন্ডারে, তাদের মেম্বারশিপ কোনো কারণে ডিসকোয়ালিফাই হতে পারে। সে কারণগুলো কি কি বলছে এখানে দেখো। আ পারসন other than a professor of a medical institution shall not be eligible for nomination as a member of the council unless he is a registered pharmacist. কি বলছে, যাকে নমিনেট করা হচ্ছে ফার্মাসিস্ট পদের জন্য, তাকে বলছে সে যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট না হয়ে থাকে তাহলে সে ওই পদের জন্য যোগ্য বলে গ্রহণ হবে না। shall not be eligible for nomination as a member of the council unless he is a registered pharmacist. Okay, তারপর provided that for the purpose of constitution
of the first council, a person who is qualified to be registered as pharmacist under this ordinance shall be eligible for such nomination. যদি সে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়ে থাকে তখন শুধুমাত্র সেই ক্ষেত্রে তাকে নমিনেশন দেওয়া হয়ে থাকবে। এরপর 6 নম্বর সেকশন বলা হচ্ছে পাবলিকেশন অফ নেমস। কাউন্সিলের মাধ্যমে যেসব পাবলিকেশনসগুলা বের করা হয় তার নামগুলো। দ্য গভর্নমেন্ট শ্যাল পাবলিশ ইন দ্য অফিসিয়াল গ্যাজেট দ্য নেমস অর দ্য অফিসিয়াল টাইটেলস অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল। গভর্নমেন্ট সরকারের মাধ্যমে তোমার অফিসিয়াল গ্যাজেটের মধ্যে কাউন্সিলের মেম্বার যারা থাকবেন তাদের নামগুলা অফিসিয়ালি পাবলিশ করা হয়ে থাকে সেই অফিসিয়াল গ্যাজেটসের মধ্যে, ঠিক আছে। তারপর 7 নম্বর সেকশন বলছে টার্ম অফ অফিস। টার্ম অফ অফিস কি আছে এই সেকশনের সাবসেকশন 1 বলা হচ্ছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সাবসেকশন 2 a member other than an ex officio member shall hold office for a period of 3 years commencing on the day on which he assumes office and shall be eligible for renomination. এখানে বলা হচ্ছে subject of the provision of subsection 2 এই যে 7 নম্বর সেকশনের মধ্যে দুইটা পার্ট আছে, সাবসেকশন 1 দেখতে পাচ্ছ এখানে, এই যে সাবসেকশন 1 আর সাবসেকশন 2 এর ক্ষেত্রে কথা হচ্ছে এখানে যে ক্লজটা বলেছে, যে কারণটা বলেছে এর আন্ডারে বলছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 2 a member other than an ex officio member shall hold office for a period of 3 years 3 বছর পর্যন্ত সে ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন, হ্যাঁ, commencing on the day on which he assumes office and shall be eligible for renomination, provided that notwithstanding the expiry of his term a member shall continue a function until his successor assumes office, ঠিক আছে। 2 নম্বর সাবসেকশনে যেটা বলছে এখানে কি বলছে, where the government upon the recommendation of a majority of the members of the council is satisfied that a member other than ex officio member of the council is negligent in the discharge of his duties or is guilty of any professional or dishonorable conduct of is may by notification in the official gazette remove such member, and upon the publication of such notification the office of the member shall become vacant. গভর্নমেন্ট চাইলে সিম্পল যেটা এখানে যে গভর্নমেন্ট চাইলে এই পদে যিনি আছেন তাকে পরবর্তীতে রিনমিনেট করতে পারে অথবা সে পদ খালি করে অন্য কাউকে নতুনভাবে তাকে ওই পদে নিয়োগ দিতে পারেন। মেন কথা হচ্ছে এখানে এটাই। জিনিসটা ডিপেন্ড করছে তোমার গভর্নমেন্টের উপরে, ঠিক আছে। এরপর 8 নম্বর সেকশনে বলছে ফিলিং অফ ক্যাজুয়াল ভ্যাকেশন। Casual vacation caused by the death, resignation or removal of a member, it may by notification in the official gazette remove such member, and upon the publication of such notification the office of the member shall become vacant. কোনো কারণে রানিং ভ্যাকেন্সি রানিং পোস্ট যেটা আছে সেই পোস্টে কোনো মেম্বারের যদি ডেথ হয়ে থাকে বা সে কোনো কারণে রেজিগনেশন দিয়ে চলে যায় বা তাকে যদি বরখাস্ত করা হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে পারবেন আরেকজন মেম্বারকে সেখানে সে খালি পদে নিয়োগ দিতে পারবে। তারপর 9 নম্বর সেকশনে বলা হচ্ছে ভ্যাকেন্সি এক্সেট্রা আউট অফ
invalidate the proceeding of the council. No act or proceedings of the council shall be invalid merely on the ground of any vacancy in or any defect in the composition of the council. তারপর বলা হচ্ছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট 10 নম্বর সেকশনে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন সেখানে কি করবে এর আন্ডারে আবার সেকশন সাবসেকশন আছে দুইটা প্রথম সাবসেকশনে বলছে দ্য কাউন্সিল শ্যাল ইলেক্ট এভরি ইয়ার ওয়ান অফ ইটস মেম্বার other than an ex officio member to be the vice president of the council, and the vice president so elected shall hold office for a period of 1 year and shall be eligible for re-election. এখানেও কাউন্সিল প্রতি বছর তোমার একজন মেম্বারকে সিলেক্ট করে থাকেন যিনি ভাইস প্রেসিডেন্ট পদে কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে তাকে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ থাকবে 1 বছর পর্যন্ত এবং কাউন্সিল চাইলে পরবর্তীতে তাকে রিসিলেক্ট বা রি-ইলেক্টও করতে পারে এটা 1 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে তারপর বলছে কি প্রোভাইডেড দ্যাট দ্য ভাইস প্রেসিডেন্ট শ্যাল notwithstanding the expiry of his term continue or to function until আচ্ছা এটা দরকার নেই আমার ওই প্রথম সাবসেকশনটা এইটুকু লিখলে চলবে দ্বিতীয় সাবসেকশনে বলা হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট শ্যাল পারফর্ম such functions as may be entrusted to him by the council and in the absence of the president also the functions of the president এবং ভাইস যে তোমার কোনো কারণে প্রেসিডেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্টের ফাংশন ভাইস প্রেসিডেন্ট দ্বারা সম্পাদন করা যেতে পারে এবং কাউন্সিল সেটা ওনাকে সেই পাওয়ারটা দিয়ে থাকে প্রেসিডেন্টের অ্যাবসেন্সে প্রেসিডেন্টের যে কার্যকলাপগুলো আছে সেগুলো ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে করা হয়ে থাকে তারপর 11 নম্বর সেকশনে বলা হচ্ছে কমিটিজ অফ দ্য কাউন্সিল কাউন্সিলের কমিটি এখানে প্রথম সাবসেকশনটা হচ্ছে 11 নম্বর সেকশনের দ্য কাউন্সিল মে কনস্টিটিউট সাচ কমিটিজ অ্যাজ ইট ডিমস ফিট ফর দ্য পারপাস অফ অ্যাডভাইজিং ইট ইন দ্য পারফরমেন্স অফ ইটস ফাংশনস আচ্ছা দ্বিতীয় সাবসেকশনে বলা হচ্ছে আ কমিটি কনস্টিটিউটেড আন্ডার সাবসেকশন 1 মে co-opt as its member any person whose assistance or advice it may consider necessary for the efficient performance of its functions মানে কাউন্সিলের কমিটিতে কার পারফরমেন্সের উপর বেসড করে ফাংশনগুলো কি কি থাকবে আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের এখানে দেখবা যে অনেকগুলো এখন আমি যখন পড়াচ্ছি অনেকগুলো সেকশন আসছে তাই না পরীক্ষায় যেটা হবে হয়তো নির্দিষ্ট সেকশন উল্লেখ করে দেওয়া হবে বলা হবে হয়তো এখানে দেওয়া যেমন ধরো আমি 11 নম্বর সেকশনের কথাই বলি 11 নম্বর সেকশনে আছে কি কমিটি অফ দ্য কাউন্সিল পরীক্ষায় বলা হলো যে ডেসক্রাইব অ্যাবাউট দ্য সেকশন 11 অফ ফার্মেসি অর্ডিন্যান্স তোমাকে মনে রাখতে হবে যে সেকশন 11 এর মধ্যে কিসের উল্লেখ আছে তাহলে এখানে সেকশন 11 এ উল্লেখ আছে কমিটি অফ দ্য কাউন্সিল বা সেকশন 10 এ কিসের উল্লেখ আছে সেকশন 10 এ আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তোমরা যেটা করবে তোমাদের খাতাতে নোট আকারে লিখে রাখবে সেকশনের নামগুলা 1 থেকে 34 পর্যন্ত যতগুলা সেকশন আছে এখানে 34 বা 35 যে কয়টা আছে আমি পরবর্তীতে তোমাদের যখন এটা পুরো শেষ হয়ে যাবে তখন এই চ্যাপ্টারটা তখন ওইটা করবে তোমরা যে এই 34টা সেকশনের নামগুলা তোমরা সিরিয়াল ওয়াইজ লিখে রাখবে এবং ওগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে পরীক্ষায় হয়তো উল্লেখ করে দেওয়া হবে যে এই সেকশনটা যেমন বললাম যে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট এর সাবসেকশন কয়টা আছে এবং কি কি উল্লেখ আছে বা কমিটি অফ দ্য কাউন্সিলে কি কি সাবসেকশনের কথা বলা হয়েছে আর কোনো কারণে হতে পারে তোমাকে বলে দিল যে সাবসেকশন 11 এ কি আছে সেকশন 11 এ কি আছে সেকশন 12 এ কি আছে তার বর্ণনা দাও তো তোমাদেরকে মনে রাখতে হবে
প্রত্যেকটা সেকশনের নামগুলা, পয়েন্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর মিটিং অফ দ্য কাউন্সিল, এটা হচ্ছে 12 নম্বর সেকশনের। তারপর অ্যাপয়েন্টমেন্ট, 13 নম্বর সেকশন, অ্যাপয়েন্টমেন্ট অফ সেক্রেটারি, অফিসার্স অ্যান্ড স্টাফ অফ দ্য কাউন্সিল। ওকে, আচ্ছা, এখানে এগুলা আমাদের পরীক্ষার জন্য এতটা ইম্পর্ট্যান্ট না। যেটা ইম্পর্ট্যান্ট এখানে দেখো 17 নম্বর সেকশনে যাচ্ছি আমি। 14 নম্বর হচ্ছে ফাইন্যান্স, 15 নম্বর অ্যাকাউন্টস অ্যান্ড অডিট। ওকে, অ্যাকাউন্টস অ্যান্ড অডিটটা এটা করতে পারি। এটা দেখো এখানে সাবসেকশন 1-এ বলা হচ্ছে দ্য কাউন্সিল শ্যাল মেনটেন প্রপার অ্যাকাউন্টস অ্যান্ড প্রিপেয়ার অ্যানুয়াল স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস ইন সাচ ফর্ম অ্যাজ মে বি প্রেসক্রাইবড বাই রেগুলেশনস। কি বলছেন? দ্য কাউন্সিল শ্যাল মেনটেন প্রপার অ্যাকাউন্ট অ্যান্ড প্রিপেয়ার অ্যানুয়াল স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। বাৎসরিক একটা স্টেটমেন্ট কাউন্সিল তৈরি করে থাকে তোমার অডিটের পারপাসে। তারপর বলছে দ্য অ্যাকাউন্ট, সাবসেকশন 2-তে, 15 সেকশনের সাবসেকশন 2-তে বলছে দ্য অ্যাকাউন্টস অফ দ্য কাউন্সিল শ্যাল বি অডিটেড বাই দ্য কন্ট্রোলার। কন্ট্রোলার হবে, কন্ট্রোলার, পিটা হবে না, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ or any officer authorized by him in such manner as the comptroller and auditor general may think fit. ষোলো নম্বর হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, আমার দরকার লাগে না, আমাদের এটা ইম্পর্টেন্ট। হচ্ছে 17 নম্বর সেকশন ফাংশনস অফ দ্য কাউন্সিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ফাংশন অফ দ্য, যেমন এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম এস্টাবলিশমেন্ট অফ কাউন্সিল, ঠিক আছে, কম্পোজিশন অফ কাউন্সিল, ঠিক আছে। কম্পোজিশন এবং ফাংশন এই দুটো প্রায় সময় পরীক্ষায় আসে। ফাংশনটা এটা ভালো করে এটা পড়বে, ফাংশন অফ দ্য কাউন্সিল ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আচ্ছা, এখানে কি বলছে কাউন্সিলের ফাংশনগুলো কী কী, কার কী কাজ, এগুলো ভাগ করে দেওয়া হয়। দ্য ফাংশনস অফ দ্য কাউন্সিল শ্যাল বি, এ নাম্বার ক্লজে বলছে ABCD, এগুলো ক্লজ দেওয়া। এখানে ক্লজে বলছে কি, টু অ্যাপ্রুভ এক্সামিনেশন ইন ফার্মেসি ফর দ্য পারপাস অফ কোয়ালিফাইং পারসন ফর রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই কোয়ালিফাই করতে হবে, এক্সাম কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার পর তখন তাকে রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়ে থাকে। তারপর বলছে টু প্রেসক্রাইব দ্য সাবজেক্টস ইন হুইচ অ্যাপ্রুভড এক্সামিনেশন শ্যাল বি হেল্ড। তোমরা ডিপ্লোমা যারা করে এসছো তার যে আমাদের যে সাবজেক্টগুলো ছিল, কী কী সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া হবে, কোন কোন ইয়ারে কী কী সাবজেক্ট থাকবে, ওগুলোর পরীক্ষা কী হবে, কীভাবে পরীক্ষা নেবে, সিলেবাস কী হবে, এগুলো সম্পূর্ণ জিনিসগুলা ডিসাইড করতো, অ্যাপ্রুভড হয়ে আসতো কাউন্সিলের মাধ্যমে। এখন যেটা হচ্ছে, এখন তো আমরা ইউনিভার্সিটির আন্ডারেই আছি, তো ওর মাধ্যমে আমাদের সাবজেক্টসগুলো ডিটারমাইন্ড হয়ে আসছে। সি নাম্বার বলছে টু অ্যাপ্রুভ দ্য কোর্সেস অফ স্টাডি অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং ইন ফার্মেসি ফর দ্য পারপাস অফ অ্যাডমিশন টু অ্যাপ্রুভড এক্সামিনেশন। কোর্স অফ স্টাডি, আমার সাবজেক্টসগুলো কী হবে, কী কী কোর্স থাকবে, এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কখন দেওয়া হবে, এই সমস্ত জিনিসগুলা অ্যাপ্রুভ করা হয় কাউন্সিলের মাধ্যমে। তারপর টু প্রেসক্রাইব, ডি নাম্বার বলছে টু প্রেসক্রাইব দ্য কন্ডিশন অ্যান্ড প্রসিডিউর ফর অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস টু অ্যান অ্যাপ্রুভড এক্সামিনেশন। পরীক্ষায় অ্যাডমিশনের জন্য কিছু কন্ডিশন থাকে, কিছু প্রসিডিউর থাকে, সেগুলা উল্লেখ করা থাকে যে একটা এক্সামিনের কী কী তার কন্ডিশন, শর্ত কী কী তাকে মানতে হবে, প্রসিডিউরসগুলো কী কী তাকে মানতে হবে, সেই সমস্ত জিনিসগুলা উল্লেখ থাকবে। তারপর বলছে টু লে ডাউন দ্য স্ট্যান্ডার্ড অফ টিচিং টু বি মেনটেনড বাই ইনস্টিটিউশনস কন্ডাক্টিং দ্য অ্যাপ্রুভড কোর্সেস অফ স্টাডি, টিচিং স্ট্যান্ডার্ডস।
ডিউরেশন অফ ক্লাস, কয়টা একটা কোর্স টাইম, লেন্থ অফ ডিউরেশন কোর্স, যে কত মাসের মধ্যে এটাকে শেষ করতে হবে। হ্যাঁ, সো এগুলোর একটা ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া থাকে। টু প্রেসক্রাইব দ্য ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস টু বি মেড অ্যাভেলেবল টু দ্য স্টুডেন্টসের জন্য ইকুইপমেন্টস, তাদের ফ্যাসিলিটিস কী কী থাকার দরকার বা কী কী থাকা উচিত সেগুলো পর্যন্ত উল্লেখ সেখানে থাকে। টু রেকগনাইজ, তারপর জি নাম্বার বলছে টু রেকগনাইজ ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফার্মেসি ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট। ঠিক আছে, তারপর বলছে টু কজ ইন্সপেকশন অফ ইনস্টিটিউশন হুইচ কন্ডাক্ট এনি কোর্স অফ স্টাডি ইন ফার্মেসি and of the teachings imparted and examination held by them. তারপর আই নাম্বার টু প্রিপেয়ার অ্যান্ড মেনটেন রেজিস্টার্স অফ ফার্মাসিস্ট অ্যান্ড অ্যাপ্রেন্টিসেস ইন ফার্মেসি। অ্যাপ্রেন্টিসেসটা কি? অ্যাপ্রেন্টিসেস হচ্ছে শিক্ষানবিশ, যে ট্রেনার যারা আছে, যারা ট্রেনিং করছে, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে। তারপর টু প্রিপেয়ার ফার্মাসিস্ট অ্যান্ড গ্রান্ট সার্টিফিকেটস অফ রেজিস্ট্রেশন, ফার্মাসিস্ট হিসেবে তাকে রেজিস্ট্রেশন দেওয়া এবং তার সার্টিফিকেটের অনুমোদন দেওয়া, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়া। টু হোল্ড এক্সামিনেশন ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট অ্যান্ড লাস্টের পয়েন্ট হচ্ছে টু ডু সাচ আদার অ্যাক্টস অ্যান্ড থিংস অ্যাজ ইট মে এম্পাওয়ার্ড অর রিকোয়ার্ড টু ডু বাই অর আন্ডার দিস অর্ডিন্যান্স। এই হচ্ছে ফাংশন অফ ফার্মেসি কাউন্সিল। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো যেভাবে আছে ওভাবে লিখতে হবে। এই 12টা পয়েন্ট, 12টা ক্লজ আছে সেকশনের আন্ডারে। তাহলে সেকশন 17-এ উল্লেখ করা আছে ফাংশন অফ কাউন্সিল। যে কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে বা আসে যে ইন হুইচ সেকশন দ্য ফাংশন অফ ফার্মেসি কাউন্সিল ইজ, সেই ক্ষেত্রে আনসার হবে সেকশন 17। এবং কয়টা ক্লজ আছে? টোটাল 12টা ক্লজ। ঠিক আছে, আচ্ছা, এরপর 18 নম্বর সেকশনে বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ এক্সামিনেশন। অ্যাপ্রুভাল অফ এক্সামিনেশনের মধ্যে 2টা সাবসেকশন আছে। প্রথম সাবসেকশনে বলা হচ্ছে এনি ইনস্টিটিউশন অর অথরিটি আদার দ্যান দ্য কাউন্সিল which holds an examination in pharmacy may apply to the council for approval of the examination for the purpose of qualifying a person for registration as a pharmacist under this ordinance. আর দ্বিতীয় সাবসেকশনে বলা হচ্ছে the council, if it is satisfied after such inquiry as it may think fit that the examination for the approval of which an application has been made under subsection 1 is in conformity with the provision of this ordinance and the regulation, shall approve the examination for the purpose of qualifying a person for registration as a pharmacist under this ordinance. তোমার সব কিছু যদি ঠিক থাকে, যদি সব কিছু লিগালি থাকে, তুমি যদি প্রতিটা এক্সামিনেশন কোয়ালিফাইড করে আসো, তোমার কাগজপত্র ঠিক থাকে, সেই ক্ষেত্রে তোমাকে ফার্মাসিস্ট তোমাকে এক্সামিনেশনের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হবে। তারপর 19 নম্বর সেকশনে বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ কোর্সেস অফ স্টাডি। অ্যাপ্রুভাল অফ কোর্সেস অফ স্টাডির মধ্যে প্রথম সাবসেকশন হচ্ছে an institution or authority which conducts a course of study in pharmacy may apply to the council for approval of such course of study for the purpose of admission to an approved examination. এবং দ্বিতীয় সাবসেকশনে বলা হচ্ছে the council, if it is satisfied after such query as it may think fit that the course of study for the approval of which an application has been made under subsection 1 is in conformity with the approval of this ordinance and regulation, shall submit the application together when its recommendation to the government, and shall upon the
approval of the course of study by the government, declare it by notification in the official gazette to be an approved course of study for the purpose of admission to an approved examination. গভর্নমেন্টের মাধ্যমে কোর্স অফ স্টাডিটা অ্যাপ্রুভড হয়ে আসতে হবে। যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় সেই ক্ষেত্রে সেটা সেই কোর্সটা আমরা তখন পরিচালনা করতে পারবো। এরপর 20 নম্বর সেকশনে বলা হচ্ছে ফার্নিশিং অফ ইনফরমেশন। তারপর 21 বলছে ইন্সপেক্টরস। 22তে আছে তোমার উইথড্রল অফ অ্যাপ্রুভাল। ইন্সপেক্টরস যেটা 21 সেকশনে বলা হচ্ছে, এটা কি প্রথম সাবসেকশনে বলা হচ্ছে দ্য কাউন্সিল মে অ্যাপয়েন্ট such inspectors for the inspection of institution as it may consider necessary. আচ্ছা, এখানে ইন্সপেক্টর বলতে আবার থানার ওসি বা পুলিশের কথা বলা হচ্ছে না কিন্তু, বুঝছে? ফার্মেসির এদের কাউন্সিলের একটা পদ আছে ইন্সপেক্টর পদ, যেখানে এরা ইন্সপেকশনের জন্য বিশেষ করে এদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। An inspector may, if he is so authorized by the president of the council. এটা দ্বিতীয় সেকশন। এই দ্বিতীয় সেকশনের আবার দুটা ক্লজ আছে। এখানে প্রথম ক্লজে বলা হচ্ছে কি, inspect any institution which holds an approved examination or conducts an approved course of study and may attend any such examination held by such institutions. আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে inspect any institution which has applied for the approval of the examination held or course of study conducted by it and attend any examination held by such institution. এই দুটা ক্লজ হচ্ছে সাবসেকশন 2 এর আন্ডারে। এবং তৃতীয় সাবসেকশনটা হচ্ছে an inspector who conducts any examination shall not interfere with the conduct thereof but shall submit to the council a report on the sufficiency or otherwise of such examination and on any other matter in regard to which the council may require him to report. সমস্ত জিনিসগুলোকে তোমার পরীক্ষা থেকে শুরু করে কোর্সগুলোকে হয় না, আমাদের যেমন আমাদের ইয়েতে আসে, ইনস্টিটিউশনে আছে ইন্সপেকশনের জন্য আসছেন, হ্যাঁ, ইন্সপেকশন করছেন। সো সেম এটা যে কোর্স কন্ডাক্ট করছে, কোর্সকে ইন্সপেক্ট করতে আসছে, পরীক্ষার সময় যে পরীক্ষাগুলো নেওয়া হবে বা পরীক্ষাগুলো ইনস্টিটিউশনের মাধ্যমে পরিচালনা করা হবে, সেই পরীক্ষাগুলোকে অনুমোদন দেওয়ার জন্য ইন্সপেকশনের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এগুলো করে থাকছে কি কাউন্সিলে ইন্সপেক্টরের মাধ্যমে ইন্সপেকশনগুলো করা হয়ে থাকছে। আচ্ছা, তারপর 22 নাম্বার হচ্ছে উইথড্রল অফ অ্যাপ্রুভাল। 22 নাম্বার সেকশনে বলা আছে। এরপর 23 নাম্বার সেকশনে আছে যেটা প্রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ রেজিস্টার্স। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় আসে এই কোশ্চেনটা, যে প্রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ রেজিস্টার্স। এখানে প্রথম সাবসেকশনে বলা হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ রেজিস্টারের প্রথম সাবসেকশন 1-এ বলা হচ্ছে কি, দ্য কাউন্সিল শ্যাল প্রিপেয়ার অ্যান্ড মেনটেন অর কজ টু বি রেজিস্টার্স অফ ফার্মাসিস্ট অ্যান্ড অ্যাপ্রেন্টিসেস। নেমলি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয় এখানে রেজিস্টার্ড ফার্মাসিস্টদেরকে। এ নাম্বার ক্লসে বলা হচ্ছে রেজিস্টার এ। এখানে কি বলছে, ইন হুইচ শ্যাল বি রেজিস্টার্ড দ্য পারসন স্পেসিফাইড ইন ক্লজ এ অফ সাবসেকশন 1 অফ সেকশন 24 and paragraphs 1, 2, 3 and 4 of the provision of to that subsection.
বিতে বলা হচ্ছে রেজিস্টার বি ইন হুইচ শ্যাল বি রেজিস্টার্ড দ্য পার্সনস স্পেসিফাইড ইন ক্লজেস বি অফ সাবসেকশন 1 of section 23 and paragraph 5, 6, 7 and 8 of the provision to that subsections. C বলছে register C in which shall be registered the apprentices in pharmacy. তাহলে তিন ধরনের। প্রথম যেটা বলছে রেজিস্টার এতে বলা হচ্ছে তোমার সেকশন 24 এর সাবসেকশন 1 এর ক্লজ এতে আর উল্লেখ করা আছে, সেটা হচ্ছে রেজিস্টার এ ফার্মাসিস্ট, মানে এ গ্রেড ফার্মাসিস্টের কথা বলছে, যারা বি ফার্ম বা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা, তাদের কথা বলছে। রেজিস্টার বিতে তোমার ডিপ্লোমা ফার্মাসিস্ট যারা, তাদের কথা বলা হয়। আর রেজিস্টার সিতে বলা হচ্ছে যারা তোমার ফার্মেসি শর্ট কোর্স বা ট্রেনার যারা আছে, ট্রেনিং করে যারা ফার্মেসি কোর্স পরিচালনা করে থাকে, প্র্যাকটিস করে থাকে, তাদেরকে রেজিস্টার সিতে অনুমোদন দেওয়া হয়। ঠিক আছে, তারপর 2 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে 23 সেকশনের 2 নম্বর subsection, every register prepared and maintained under subsection 1 shall contain the following particulars relating to a person so registered, namely রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি পার্টিকুলার্স বা কি কি ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো কি। প্রথমটা বলছে ফুল নেম, তারপর বলছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রফেশনাল অ্যাড্রেস, ফাদার্স নেম, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, ন্যাশনালিটি, qualification, date on which registered, and such other particulars as may be prescribed by regulations. প্রথমে যে শর্তগুলো দেওয়া হয় সেই শর্তগুলা সেখানে উল্লেখ থাকবে। আচ্ছা, এখানে আমি আজকে চাচ্ছি যে এই চ্যাপ্টারটা শেষ করিয়ে দিতে। চ্যাপ্টারটা শেষ করলে তাহলে পরের ক্লাসে নতুন চ্যাপ্টার আমরা ধরতে পারবো। তাহলে এখানে দেখো এর পরের সেকশনটা হচ্ছে কোয়ালিফিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট অর অ্যান অ্যাপ্রেন্টাইস ইন ফার্মেসি। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্মাসিস্ট হিসেবে কোয়ালিফাইড ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রয়োজন। দ্য ফলোয়িং পার্সন শ্যাল subject to the provisions of subsection 3 be qualified for registration as pharmacist under this ordinance. আচ্ছা, নেমলি এখানে আছে, দেখো, persons who hold a degree in pharmacy conferred a university or an institution affiliated thereto where the degree is recognized by the council. তারপর বলা হচ্ছে person who hold a diploma in pharmacy recognized by the council. তারপর person who passed the examination in pharmacy held or approved by the council. তাহলে রেজিস্ট্রেশনের প্রথম শর্তটা কি বলছে এখানে, যে দ্য ফলোয়িং পার্সন শ্যাল সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 3। সাবসেকশন 3 হচ্ছে এটা সেকশন 1।
সেকশন 2 এখানে, আর সরি সাবসেকশন 1, সাবসেকশন 2 এবং এই যে সাবসেকশন 3-তে যেটা বলছে তার বেসিসে এখানে বলছে কি, দ্য ফলোয়িং পারসন shall subject to the provision of subsection 3 be qualified for registration as pharmacist. হ্যাঁ, আমরা সাবসেকশন 3টা আগে একটু দেখি যে সাবসেকশন 3-তে কি বলছে, নো পারসন qualified for registration as pharmacist or again apprentice in pharmacy if he is of unsound mind and stands so declared by a court, has been convicted by a court of any offense. যদি কোনো কারণে তাকে বহিষ্কৃত করা হয় বা সে বলেন যে ইফ হি ইজ আনসাউন্ড মাইন্ড অ্যান্ড স্ট্যান্ডস সো ডিক্লেয়ার বাই কোর্ট, কোর্টের আদালতের মাধ্যমে তাকে বহিষ্কৃত করা হয়েছে কোনো কারণে, বা তার কারণে যাতে কোনো মামলা আছে, এই ধরনের ব্যক্তি বাদে কোয়ালিফাইড পারসন যারা থাকবে তাদেরকে, শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এবং রেজিস্ট্রেশন দিতে হলে তাকে কি করতে হবে, পারসন শুড হোল্ড আ ডিগ্রি ইন ফার্মেসি conferred by a university or an institution affiliated, but therefore where the degree is recognized by the council. অনুমোদিত ইউনিভার্সিটি থেকে তাকে সনদপ্রাপ্ত হতে হবে। আচ্ছা, that was a person who hold a diploma in pharmacy recognized by the council, person who passed the examination in pharmacy held or approved by the council. এই তিনটা শর্ত থাকা লাগবে আমার কোয়ালিফিকেশন রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্টের ক্ষেত্রে। তারপর বলছে প্রোভাইডেড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড অফ 2 years from the coming into force of this ordinance, the following person shall also be deemed to be qualified for registration, namely, এখানে আবার ছয়টা সাবসেকশনের কথা, সাবসেকশনের উল্লেখ করা আছে। প্রথমটা বলছে কি, গ্র্যাজুয়েটস ইন ফার্মেসি ফ্রম আ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড thereto, graduates in science from a university or an institution affiliated thereto with chemistry or pharmaceutical chemistry or pharmacology or microbiology as the principal subject, who are engaged for least 2 years in the manufacture or test and analysis of drugs and medicines in any drug in any drug manufacturing concern licensed under the Drugs Act 1940 or in any government institution of or laboratory. Number বলছে inspectors of drugs appointed under Drug Act 1940 and government analysts so appointed. 3 number subsection বলা হচ্ছে teachers in any subject related to pharmacy in any institution conducting courses of study in pharmacy. 4 number persons who has been approved by the licensing authority on or before the 30th November 1974 as qualified person within the meaning of Rule 24 of the Drug Rules 1946, যে এই ধারা অনুযায়ী আর কি, ধারাতে যে শর্তগুলো উল্লেখ করা আছে সেই অনুযায়ী একজন ব্যক্তিকে অ্যাপ্রুভাল দেওয়া হয়ে থাকবে। তারপর পারসনস এঙ্গেজড ইন কম্পাউন্ডিং অর ডিসপেন্সিং মেডিসিন ইন আ গভর্নমেন্ট হসপিটাল। And lastly বলছে person certified as qualified compounding or dispensing medicine by a government hospital. এগুলো হচ্ছে সেকশন 1 এর সাবসেকশনে উল্লেখ করা, ঠিক আছে। তারপর দ্বিতীয় সেকশনে বলা হচ্ছে পারসন শ্যাল সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ সাবসেকশন 3
be qualified to be registered as an apprentice in pharmacy if he has been taken as a student or apprentice in pharmacy by and produces a certificate to that effect from a pharmacist registered under this ordinance and approved for the purpose by notification to the official gazette by the council. এবং 3 নাম্বার সাবসেকশন যেটা আগে প্রথমে উল্লেখ করে দিলাম যে এখানে তোমার কাকে কোয়ালিফাইড রেজিস্ট্রেশন হিসেবে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন হিসেবে দিবে না, কোয়ালিফাইড ফার্মাসিস্ট হিসেবে অনুমোদন দিবে না যদি তার বিরুদ্ধে কোনো মামলা থাকে বা কোর্ট দ্বারা তাকে বহিষ্কৃত করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়ালিফিকেশান ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশনের জন্য কি কি কোয়ালিফিকেশান থাকা প্রয়োজন একজন পার্সনের, এগুলো এখানে উল্লেখ থাকবে। রেহনুমাস, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে প্রসিডিউর ফর রেজিস্ট্রেশন, এরপর সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, তারপর আছে রিভোকেশন অফ সার্টিফিকেট। রিভোকেশনটা কি? রিভোকেশনটা হচ্ছে যে কোনো কারণে তার সার্টিফিকেট বাতিল করে দেওয়া, বাতিল করে দিতে পারে রিভোকেশন অফ সার্টিফিকেট। এই ভিডিওগুলো আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দিব, ইমেজগুলা তোমরা ওখান থেকে নোট করে নিতে পারবে। তারপর হচ্ছে এক্সামিনেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট। এক্সামিনেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট হিসেবে, আচ্ছা রেজিস্ট্রেশনের জন্য আবার পরীক্ষা দেওয়া লাগে, সেটা ওইটা কি? ফর দ্য পারপাস, 1 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন as pharmacist the council may after giving notice in this behalf hold examination twice in every 2 years, বছরে 2 বার রেজিস্ট্রেশন নিতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, 2 বার হয়ে থাকে পরীক্ষা, তো যে কোনো সময় পরীক্ষা অ্যাটেন্ড করলেই দেওয়া হয়। তারপর সাবসেকশন 2-তে বলছে an examination under subsection 1 shall be held at least at 3 places in Bangladesh. বাংলাদেশের 3টা জায়গায় পরীক্ষা হয়ে থাকে। তারপর 3 নম্বর notice of an examination shall be published for a continuous period of not less than 1 week in at least 1 newspaper in English and 1 newspaper in Bangla, each having wide circulation in Bangladesh. পাবলিকেশন at least একটা পাবলিকেশন দরকার। সরি না, নোটিস অফ অ্যান এক্সামিনেশন শ্যাল বি, সরি পরীক্ষার যে রেজিস্ট্রেশনের যে পরীক্ষাটা, এই রেজিস্ট্রেশনের ফার্মাসিস্ট হিসেবে যে রেজিস্ট্রেশনটা দেওয়া হয়, এই পরীক্ষাটার নোটিফিকেশনটা দেওয়া হয় তোমার নিউজপেপারের মাধ্যমে, বাংলা একটা, ইংলিশে একটা, ইংলিশ নিউজপেপারে একটা, এবং ওটা ওয়ার্ল্ড ওয়াইড সার্কুলেশনটা দেওয়া হয়ে থাকে। তারপর 4 নম্বর সাবসেকশনে বলা হচ্ছে every application for admission to an examination shall be made in such manner and in such form as may be specified by the council and shall be accompanied by, এক্ষেত্রে কী কী শর্ত দেওয়া হয়ে থাকে? প্রথমটা হচ্ছে such fee as may be prescribed by regulation, a certificate of good moral character from a respectable person, and such other papers or particulars as may be required by the council. যে রেজিস্ট্রেশনের ফি একটা আছে, তারপর গুড কন্ডাক্ট সার্টিফিকেট প্রয়োজন হয়,
এবং কাউন্সিলের যদি তাদের অন্যান্য কোনো কাগজপত্র তাদের জানার থাকে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকে সেই পেপারগুলোও সেগুলোর সাথে সাবমিট করতে হবে। ঠিক আছে, ফি, গুড কন্ডাক্ট সার্টিফিকেটের সাথে যে পার্টিকুলার্স যেগুলো থাকে একটা ক্যান্ডিডেটের বা একজন ফার্মাসিস্টের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেগুলো তাকে ওই পেপারসগুলো তোমার ফি আর গুড কন্ডাক্ট সার্টিফিকেটের সাথে জমা দিতে হবে। এই হচ্ছে এক্সামিনেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ ফার্মাসিস্ট। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন ফর অ্যাডমিশন টু অ্যান এক্সামিনেশন। পরীক্ষায় অ্যাডমিশনে কোয়ালিফাইড করার জন্য কী কী দরকার হচ্ছে। তারপর হচ্ছে আমি এগুলো তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব, তোমরা নোট করে নিতে পারবে। তারপর 30 নাম্বার সেকশনে বলছে প্রহিবিশন অফ প্র্যাকটিস উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া যদি কেউ প্র্যাকটিস করে ফার্মেসি, সেই ক্ষেত্রে তার কি বাধা নিষেধ আছে বা তাকে কি জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো এখানে আছে অনেকগুলো। তারপর কগনিজেন্সেস অফ অফেন্সেস। তারপর 32 নাম্বার সেকশনে বলা হচ্ছে ইনডেমনিটি। থার্টি থ্রিতে হচ্ছে পাওয়ার টু মেক রেগুলেশন। ডিটেলস, আচ্ছা সামান তুমি কোশ্চেন করছো ডিটেলস আনসার করতে হবে নাকি। ডিটেলস বলতে আমার যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। সে ধরো প্রহিবিশনের ক্ষেত্রে যেটা বলছি, প্রহিবিশন অফ প্র্যাকটিস উইদাউট রেজিস্ট্রেশন, সেখানে কি আছে, সেখানে সেকশনগুলোর এখানে সেকশন ভাগ আছে। দেখো এখানে যে 1 নাম্বার, প্রথম সেকশন, তারপর আছে দ্বিতীয়, 4টা সেকশন আছে, সাবসেকশন আছে। এই 4টা সাবসেকশনের কথাগুলো উল্লেখ করতে হবে। এবং এই 4 নাম্বার সাবসেকশনের আবার ক্লজ আছে, 5টা ক্লজ। সে 5টা ক্লজগুলো কী ওই ক্লজগুলোরও বর্ণনা দেওয়া লাগবে। এইটা একটু ডিটেলস, এখানে আমাদের যেগুলো আছে এগুলো একটু ডিটেলস এলাবোরেটলি বর্ণনা করা লাগবে। ঠিক আছে, তারপর পাওয়ার টু মেক রেগুলেশন, এখানে 8টা পয়েন্ট, 3টা সাবসেকশন। পরীক্ষায় যেটা হয় না, পরীক্ষা দেখা যায় অনেক সময় যে এত বড় আসে না, তোমাদেরকে হয়তো উল্লেখ করে দেওয়া হবে। যেমন এটার কথাই বলি আমি, প্রহিবিশন অফ প্র্যাকটিস উইদাউট রেজিস্ট্রেশন। এখানে বললাম যে কয়টা সাবসেকশন আছে এবং 4 নাম্বার সেকশনের ক্লজগুলো কী। ঠিক আছে, কয়টা সাবসেকশন, এই 30 নাম্বার প্রহিবিশন অফ প্র্যাকটিস উইদাউট রেজিস্ট্রেশনে সাবসেকশন হচ্ছে 4টা। তো তুমি আনসার করার সময় লিখবা যে 4টা সাবসেকশন। তা আমি পরের কোশ্চেনে হয়তো দিলাম যে সাবসেকশন 4 এর বর্ণনা দাও। সাবসেকশন 4 হচ্ছে এটা, নাথিং ইন সাবসেকশন 1 শ্যাল অ্যাপ্লাই টু, এবং এর ক্লজগুলো হচ্ছে এই 5টা, ABCDE, এই 5টা ক্লজ। সো সেই ক্ষেত্রে আমার এগুলার বর্ণনা দরকার নেই। ঠিক আছে, তখন শুধু এই ক্লজগুলোর বর্ণনা দিলেই চলবে। তো পরীক্ষা তোমাদের এত বড় আসবেও না, এটা টেনশনের কিছু নাই। জানার জন্য এই জিনিসগুলো একটু পড়লে হবে। তাহলে এখানে আমাদের লাস্ট চ্যাপ্টারের লাস্টেই চলে এসেছি আমরা। তারপর বলছে পাওয়ার টু মেক রেগুলেশন। পাওয়ার টু মেক রেগুলেশনের মধ্যে
তিনটা সাবসেকশন আছে। এখানে কি বলছে, প্রথম সাবসেকশনে বলছে দ্য কাউন্সিল মে উইথ দ্য government make regulation for carrying out the purpose of this ordinance. দ্বিতীয় সাবসেকশনে বলছে in particular and without prejudice to the generality of the foregoing power, such regulation may provide for all or any of the following matters, namely kiki: the procedure for the meeting of the council and its committee, the management of the property of the council, maintenance and audit of the accounts of the council, for the procedure for election of the vice president, powers and duties of the president, vice president and members of the council, the terms and condition of service and of the secretary and other officers and staff of the council, fees to be prescribed under this ordinance, such other matters as are required by this ordinance to be provided for be regulation or be considered necessary for the efficient performance of the functions of the council. And এক্ষেত্রে তোমার প্রশ্ন দেওয়া হলো যে পাওয়ার টু মেক রেগুলেশনের আন্ডারে দ্বিতীয় সাবসেকশনের যে 8টা আছে সেই 8টা ক্লজের বর্ণনা দাও, 8টা ক্লজ সম্পর্কে লেখো। তখন এই দ্বিতীয় সাবসেকশনের এই 8টা ক্লজ, হ্যাঁ, আইদার 8টা বললো অথবা বললো যে কোনো 5টা ক্লজ, ঠিক আছে, যে কোনো 5টা ক্লজের বর্ণনা দাও, বর্ণনা উল্লেখ করো। তো এখান থেকে যে কোনো 5টা তোমরা লিখলে চলবে, বুঝতে পারছো? তারপর সাবসেকশন 3তে বলছে লাস্ট ইয়েটা, আনটিল সাচ টাইম অ্যাজ দ্য রেগুলেশন আর মেড, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল মে ইস্যু সাচ ইনস্ট্রাকশন অ্যাজ হি মে কনসিডার নেসেসারি টু রেগুলেট অল or any of the matters specified in subsection 2, and any such instruction shall stand resent upon the making of the regulation by the council. এবং লাস্টের যেটা আছে, লাস্টেরটা হচ্ছে রিপিল অ্যান্ড সেভিংস। জাস্ট পয়েন্টটা পড়লে হবে, আমার প্রয়োজন নাই, বর্ণনা এখানে দেওয়া আছে, তো দরকার নেই। এই সাথে তোমাদের এই চ্যাপ্টারটা ফার্মেসি কাউন্সিল অ্যান্ড ফার্মেসি অর্ডিন্যান্সের যে চ্যাপ্টারটা, এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 34 নাম্বার সেকশন হচ্ছে আমার রিপিল অ্যান্ড সেভিং। এটার নামটা জানলেই হবে, এটা আমার এটার ডিটেলস আমাদের পরীক্ষায় দরকার নাই। এই সাথে তোমাদের ফার্মেসি অর্ডিন্যান্স, ফার্মেসি কাউন্সিল অ্যান্ড ফার্মেসি অর্ডিন্যান্সের যে চ্যাপ্টার, এটা এখানেই শেষ। এবং আমি পরের ইয়েতে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো আমি পরে এখানে বলে দেবো কী কী কোশ্চেন চ্যাপ্টার ধরে, তোমার টপিকসগুলো ধরে কোশ্চেনগুলো পড়লেই চলবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।